মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের সন্ধানে কমিটি গঠন কর্তৃপক্ষের। ১৩টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি। পরাজিত শক্তি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, মন্তব্য মির্জা ফখরুলের। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ছিল না, সরকার চাইলে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপি নেতাদের। সাথে নির্বাচন কমিশন গঠনে সব দল একমত, বিষয়টি ঐতিহাসিক, মন্তব্য আলী রিয়াজের। বিমান দুর্ঘটনায় সরকারের আচরণের প্রতিবাদে ৩ দলের প্রতীকী ওয়াকআউট। মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির জন্য শীঘ্রই যুক্তরাষ্ট্র যাবে প্রতিনিধি দল, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দেশের মূল্যস্ফীতি এখন তুলনামূলক কম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, অগ্নিদগ্ধদের চিকিৎসায় এরই মধ্যে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। সমন্বিতভাবেই চিকিৎসা চলবে। বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪৪ জন। তাদের উন্নত চিকিৎসা দিতে একজন সিনিয়র কনসালটেন্ট ও ২ জন নার্স সহ এরই মধ্যে ঢাকায় এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল। বুধবার তাদের সাথে বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। এ সময় বিশেষজ্ঞ দলকে অগ্নিদগ্ধদের বিষয়ে অবহিত করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে রোগীদের সবশেষ তথ্য তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। ৮ জন আশঙ্কাজনক রোগীর সবাই মাইলস্টোনের শিক্ষার্থী, আর গুরুতর অবস্থায় আছেন আরও ১৩ জন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালে এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। এছাড়া মধ্যম পর্যায়ে আরও ২৩ জন সহ মোট ৪৪ জন অগ্নিদগ্ধ রোগী ভর্তি আছেন উল্লেখ করে তিনি বলেন, ভর্তিকৃত রোগীদের প্রত্যেকের বিষয়ে আলাদা আলাদা তথ্য দেওয়া হয়েছে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৬৯ জন ভর্তি রয়েছেন। আপডেটগুলো আমাদের মন্ত্রণালয় থেকে যাবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় কোন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী একজন অভিভাবকও সন্তান নিখোঁজের অভিযোগ করেননি। তবে অভিভাবকদের সাথে ২৭ জুলাই কথা বলে স্কুল কলেজের ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানটি। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই আসছেন শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ, ভেতরে প্রবেশে রয়েছে কড়াকড়ি। হঠাৎ করে মনে হলো কি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর আগুন। আমি এখানে ছুটতেছি, ওইখানে ছুটতেছি, আমার ছেলেজন, আমি জানি ওদের ক্লাসটা পড়ে গেছি, আমার ছেলেটা ওই ক্লাসে আছে। কিন্তু ঘটনাক্রমে সেদিনই আমার নাহিদা মিস অন্য ক্লাস ওকে নিয়ে গেছিলেন, ওদের অঙ্ক মিস। 2 জন টিচার ছিল, ইয়াং টিচার, ওরা এই গ্রিলটা ভাঙছে, ভাঙার পরে তারপরে ওইখান দিয়ে একজন একজন করে বাইর করছে। আমাদের যুদ্ধের মুভমেন্ট করে না দেওয়াটাই উত্তম উচিত। আরো তো অনেক জায়গাগুলো আছে, ওইখানে দেখ, প্রশিক্ষণ যদি করবে দেখ, অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এটা। মাইলস্টোন পরিচালক রাসেল তালুকদার জানান, শিক্ষার্থী নিখোঁজের গুজব ছড়ানো হচ্ছে। কোনো শিক্ষার্থী নিখোঁজের তথ্য নেই। এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে বলেও জানান তিনি।
আমরা একটা তথ্য সরবরাহ কেন্দ্র সকাল থেকে অপারেট করছে এবং এটা আমাদের 5 নম্বর বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে কাজ করছে। কমিটি ইজ ফুললি ফাংশনিং। এখানে আমরা প্রত্যেক ফর্মের মানে আমাদের স্কুলের যে স্টুডেন্ট লিস্ট সেটা নিয়ে টিচাররা বসছেন এবং আমরা টালি করার চেষ্টা করছি যে যদি কোনো প্যারেন্টস ক্লেম করে যে তার বাচ্চা মিসিং সেগুলো রেজিস্ট্রেশন করা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্য সকল ব্রাঞ্চে কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 27 জুলাই ক্যাম্পাসে অভিভাবকদের উপস্থিত হতে মেসেজ পাঠানো হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কবে নাগাদ চালু হবে শিক্ষা কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোনের সকল শাখা। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। এদিকে বুধবার সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে দেখা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের দাবি জানান তিনি। এখানে করণীয় যেটা প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া, সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের বিশ্বাসযোগ্য তালিকা প্রকাশের দাবিও করেন তারা। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে 13টি রাজনৈতিক দলের বৈঠকে দাবি জানান তারা। একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ থেকে বের হওয়ার আহ্বানও জানায় রাজনৈতিক দলগুলোর নেতারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বুধবার 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। 1.5 ঘণ্টার এই বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হতে আহ্বান জানান দলগুলোর নেতারা। পরে ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অনেকেই। মাইলস্টোনের ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে এ ব্যাপারে পরিষ্কার করে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরিপূর্ণ একটা তালিকাটা সেখানে প্রকাশ করা। এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন, যাতে কোনো বিভ্রান্তির জায়গাটা না থাকে। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। আমরা যার জন্য আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করব, হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না। তাদের দাবি, একক কোনো দল নয়, সব দলের জন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। অভ্যুত্থান বিরোধী কাজ করলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে বাসদ। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পরাজিত শক্তি আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় বোঝা যাচ্ছে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠক আরো বেশি বেশি হওয়া দরকার বলে মনে করেন তিনি। পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিএনপি মহাসচিব জানান, সচিবালয়ে হামলায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর আগে গোপালগঞ্জেও হামলা হয়েছে। এর মধ্য দিয়ে পরাজিত শক্তি আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে। বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনা সমালোচনা রয়েছে, তবে কোনো বিভেদ নেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতির নিয়মটাই তাই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অব্যবস্থাপনা ছিল না, এমন দাবি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরারের। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি অনুসারে তার পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় পদত্যাগ করতে রাজি বলেও জানান CR আবরার। তিনি আরও জানান, শিক্ষা সচিবকে কোনো অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। মাইলস্টোন ট্র্যাজেডির প্রসঙ্গে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী, কোন ক্লাসে কতজন ওই দিন উপস্থিত ছিলেন এটি বের করা সহজ। সামাজিক মাধ্যমে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান তিনি। মাইলস্টোন ট্র্যাজেডির কারণে স্থগিত হওয়া 2টি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। না, আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, সেই আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আইন শৃঙ্খলা ও স্বাস্থ্য ব্যবস্থা আগের মতোই রয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্যরা। এর আগে সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। সরকার আমার শহীদ পরিবারের, আমার সন্তান হারানো মায়েদের, ভাই হারানো ভাইদের এই যে টাকা, এই যে দায়বদ্ধতা, সেটা এই বাংলাদেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনোদিন এড়িয়ে যেতে পারবে না। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না।
এবং দুঃখজনক বিষয় উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে একমত সব রাজনৈতিক দল। বিষয়টিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। শক্তিশালী রাষ্ট্র গঠনে স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই বলে মনে করে রাজনৈতিক দলগুলো। যদিও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে একমত নয় বিএনপি, তাই সিলেকশন কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এসব পদের নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল মত দিলেও ভিন্ন মত ছিল বিএনপির। তবে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে ছাড় দিয়েছে সব রাজনৈতিক দল। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের কতিপয় উপ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐকমত্য হয় এবং এখন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদ সংশোধন করার জন্য আমরা বলছি একমত হয়েছি। আমরা এই জুলাই মাসের মধ্যেই একটি জুলাই সনদের জাতীয় সনদের জায়গায় উপনীত হতে পারব। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সাংবিধানিক কাঠামোর জন্য একাধিক প্রতিষ্ঠান তৈরি ইতিবাচক নয়। আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। এই জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসি গঠনে কমিটি তৈরির বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, যা স্বাধীন নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক। এটা সংবিধানের উল্লেখ থাকবে, এটাই তো ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে, এবং এক্ষেত্রে কোনো দলের দ্বিমত ছিল, ছোট বড় যাই হোক, কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি। আলোচনায় অন্য রাজনৈতিক দলগুলো এনসিসি গঠনের মাধ্যমেই সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের দাবি জানান। একই সাথে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা। অনেকেই এখনো পুরনো যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে। সে জায়গা থেকেই তারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতে একটা সমন্বিত, একটা কার্যকর, একটা স্বাধীন স্বতন্ত্র নিয়োগ কমিটির মধ্য দিয়ে, সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগটা সম্পূর্ণ হবে, সেই আলোচনার মধ্যে তারা অগ্রসর হতে চান না। যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায় যে কোনো সরকারি দলের ইচ্ছায়। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নই, সে কারণেই আমরা সংবিধানে এটাকে রাখার কথা বলেছি। এই কমিশন তো কোনো একক দল বা ব্যক্তি বা গোষ্ঠীর না, এই কমিশন জনগণের। সুতরাং জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষাটা কি, দ্যাট ইজ দ্য কনসার্ন, দ্যাট ইজ দ্য ম্যাটার। বাট তারা এই জনগণের কনসার্নকে তারা মাথায় না নিয়ে তারা দু একটা দলের উপরে কোনো এক অজানা কারণে ডিপেন্ডেন্ট। এর আগে মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে প্রতীকী ওয়াকআউট করে কয়েকটি বাম রাজনৈতিক দল। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 2024-এর 23 জুলাই ছিল তৎকালীন স্বৈরাচার সরকারের দেশব্যাপী জারি করা কারফিউয়ের চতুর্থ দিন। এদিন থেকে জনমনে আতঙ্ক দূর করার কৌশল নেয় শেখ হাসিনা সরকার। যৌথ সংবাদ সম্মেলনে 4 মন্ত্রী জানান, পরিস্থিতি আরও উন্নতি হলে কারফিউ তুলে নেওয়া হবে। আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখভাল করার কথা জানান তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বন্ধ থাকা ইন্টারনেট নিয়েও নানা অপপ্রচার চালান সে সময়ের আইসিটি প্রতিমন্ত্রী। গণঅভ্যুত্থানের 23 জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন শুভ মাহফুজ। 23 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এই দিনের চিত্র কিছুটা ভিন্ন। কারফিউর টানা চতুর্থ দিন, উত্তাল পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা সরকারের। আগের দিন সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে নতুনভাবে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন অনুমোদন দেন স্বৈরাচার শেখ হাসিনা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে
নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। তবে এর আগের কয়েকদিনের সংঘর্ষের মৃত্যুর খবরের কাছে কোটা বাতিলের প্রজ্ঞাপন খুব বেশি গুরুত্ব পায়নি। এদিন শেষবেলায় এসে প্রাথমিকভাবে মিডিয়াপাড়া, কূটনৈতিক এলাকা সহ বেশ কয়েকটি স্থানকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে বন্ধই থাকে মোবাইল ইন্টারনেট। এমনকি কবে নাগাদ চালু হবে তাও পরিষ্কার করে না সরকার। চালু করার ব্যাপারে এক এক সময় এক এক কথা বলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিস্থিতি স্বাভাবিক বুঝাতে একসাথে সংবাদ সম্মেলন করে স্বৈরাচার সরকারের তখনকার 4 মন্ত্রী কারফিউ তুলে নেয়ার পাশাপাশি আশ্বাস দেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখভাল করার প্রলোভনও দেয়া হয়। তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিন্দার কড়া সমালোচনা করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে পরের দিন থেকে 7 ঘন্টার জন্য সারা দেশে কারফিউ শিথিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে এসবের আড়ালে চলতে থাকে গণগ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন। আরও ক্ষুব্ধ হতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল শিগগির যুক্তরাষ্ট্র যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই আলোচনার মাধ্যমে আরোপিত শুল্ক কিছুটা কমে আসবে বলে এমন আশা তার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দেশের মূল্যস্ফীতি এখন তুলনামূলক কম। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। এদের দাম কিছুটা বেশি পড়লেও বিপরীতে সুবিধা পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়লে দেশটির সাথে শুল্ক সংক্রান্ত দর কষাকষির বিষয়টি সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। 1 আগস্ট কার্যকর হতে যাওয়া মার্কিন শুল্ক নিয়ে আলোচনার জন্য এ মাসের মধ্যে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে এক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও জানান অর্থ উপদেষ্টা। 1.5 লক্ষ টনের মতো সার আমদানি করা, বিভিন্ন টিএসপি, এমওপি, এগুলো ড্যাপ, এগুলো আমরা ইসে করেছি। সারগুলোর পারচেজ মানে ক্রয় অনুমোদন করেছি। এলএনজির জন্য আমরা অনুমোদন করেছি। তৃতীয়ত 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টিনি দেখা গেছে। সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে, কারণ ওইখানে এখনও টেনশন আছে। বিশেষ ইয়েমেনি যারা আছে তাদের সাথে মিসাইলের সাথে ব্ল্যাক সি। কারণ আমরা ভাবছি যে একটা অল্টারনেটিভ। আর ইউএসএর সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএসএ থেকে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে পারি। দেশে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ জানিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তাপচা নির্বাচন মেনে নেবে না তার দল। সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা জামাত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাতের আমির বলেন, জামাত ইসলামী জনগণের সুবিধার আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, সংস্কার চেয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের ক্রেডিট দাবি করার উদ্দেশ্য জামাতের আগেও ছিল না, এখনও নেই। জুলাই যুদ্ধে প্রবাসীদের সমান অবদান রয়েছে। তিনি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়েও কথা বলেন। আমরা কোন প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চার স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়। ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তারা মজবুত পিলারের উপর দেখতে চাই।
আমরা সংস্কারের কথা বলেছি, অবশ্যই সংস্কার করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য, এটা একটা নির্বাচন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা। তাদের দাবি, এই অর্ডিন্যান্সটি হচ্ছে সংবিধান পরিপন্থী ও ফ্যাসিস্ট পুনর্বাসনের নীল নকশা। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সমাবেশে আইনজীবী নেতারা এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 বাতিল এবং এই আইনের অধীনে নিয়োগ বন্ধের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ বলেন অন্তর্বর্তী সরকারও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করতে চাচ্ছে। সংবিধানের তোয়াক্কা না করে অর্ডিন্যান্সের মাধ্যমে বিচারক নিয়োগ দেয়া হলে আইনজীবীরা ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে দাবি আদায় কর্মসূচি ঘোষণা করা হয়। আপনারা সংবিধানকে মানেন না, তোয়াক্কা না করে আপনারা আপনার কার্য চালিয়ে যাচ্ছেন। এই সংবিধানকে যারা না মানে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের আইনজীবীদের এই প্রতিবাদ, এবং আমরা এই জন্য আমাদের কর্মসূচি থাকবে। কর্মসূচির মধ্যে আগামীকাল আমরা সকলের উদ্দেশ্যে আমরা লিফলেট বিতরণ করব। এরপরে রবিবারে আমরা আপনার কাছে একটা মেমোরেন্ডাম দেব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকুন্দ এই রিট দায়ের করেন। বিমানবন্দর এলাকায় 4 তলার বেশি কোনো ভবন না নির্মাণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে আগামী রবিবার। গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। নাটোরের বড়াই গ্রামে ট্রাক চাপায় মাইক্রোবাসে থাকা 5 নারী সহ 8 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইরমারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বুধবার সকাল 10:30টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইরমারি ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 4 নারী সহ 5 জন নিহত হন। পরে আহতদের বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই একজন মারা যান। উন্নত চিকিৎসায় 2 জনকে রাজশাহী মেডিকেলে ভর্তির পর বিকেল 3টার দিকে তারা মারা যান। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন নামে এক চালক নিহত হয়েছেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপুর এলাকায় চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিনের বাড়ি ফটিকছড়ির শিকদারখিল গ্রামে। বিএনপি এনসিপির শত্রু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বুধবার বিকেলে কবি নজরুল কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, এনসিপির শত্রু যারা তা গোপালগঞ্জ গিয়ে এনসিপি দেখে এসেছে। বলেন, এনসিপির রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, রাজনৈতিক কোনো দর্শন নেই, রাজনৈতিক কোনো কর্মসূচিও নেই। তাদের কাজ শুধু বিএনপির বদনাম করা। সহিংসতার রাজনীতি ছেড়ে সহ অবস্থানের রাজনীতিতে আসার আহ্বান জানান ইশরাক হোসেন। বলেন, কাউকে আক্রমণ না করে ভ্রাতৃত্ববোধের রাজনীতি গড়ে তুলতে হবে। বিএনপি যদি জুলাই অভ্যুত্থানে সহযোগিতা না করত তাহলে জুলাইয়ে সফল হওয়া সহজ হতো না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার বিচারের নামে অনেক কালক্ষেপণ করেছে, দৃশ্যমান কিছুই করছেন না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 32, বার্ন ইনস্টিটিউটে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের সন্ধানে কমিটি গঠন কর্তৃপক্ষের। 13টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি। পরাজিত শক্তি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, মন্তব্য মির্জা ফখরুলের। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ছিল না, সরকার চাইলে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপি নেতাদের। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সব দল একমত, বিষয়টি ঐতিহাসিক, মন্তব্য আলী রিয়াজের।
বিমান দুর্ঘটনায় সরকারের আচরণের প্রতিবাদে 3 দলের প্রতীকী ওয়াকআউট। মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির জন্য শিগগির যুক্তরাষ্ট্র যাবে প্রতিনিধি দল, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দেশের মূল্যস্ফীতি এখন তুলনামূলক কম। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।